বৈদিক সভ্যতায় আমরা দেখেছিলাম কি যে দুটো পার্টে আমরা এই বেদিক সিভিলাইজেশন বা বৈদিক সভ্যতাকে ভাগ করেছিলাম। একটা আদি বৈদিক যুগ আর একটা পরবর্তী বৈদিক যুগ। এবারে এই সময় পর্বটা কিন্তু আমরা হিস্ট্রিতে ওই সভ্যতা সৃষ্টির প্রথম নগরায়ন হিসেবে ধরতে পারি, ফার্স্ট পার্ট। আজকে আমরা চলে যাব সেকেন্ড নগরায়নে, দ্বিতীয় নগরায়ন পর্ব। প্রথম নগরায়নে কি দেখেছিলাম যে আদি বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগে কৃষি যখন খুব গুরুত্ব পাচ্ছে সমাজে, কৃষি ব্যবস্থা, তখন কিন্তু এই যে পুরুষতান্ত্রিক সমাজ ছিল, মাতৃতান্ত্রিক সমাজ ছিল, সেটা ধীরে ধীরে পুরুষতান্ত্রিক সমাজে চলে যাচ্ছে। কেন না, পুরুষরা তাদের ক্ষমতা বলে, তাদের দৈহিক ক্ষমতায়, কর্মদক্ষতায় তারা কিন্তু তাদের জায়গাটা আজ অব্দি অধিকার করে বসে আছে, যেখানে নারী কিন্তু বঞ্চিত হচ্ছে। এবং বৈদিক যুগের এই পূর্বাভাসটা বা এই আলোচনাটা আমরা বেদের সাথে রিলেটেড করে পেয়েছিলাম, তাই এই সভ্যতাটার নামকরণও হয়েছিল বৈদিক সভ্যতা। আজকে আমরা দ্বিতীয় নগরায়নে চলে যাব, যেটাকে বলা হচ্ছে ষোড়শ মহাজনপদ। যদিও আমাদের স্লাইডে আজকে পুরোটা কমপ্লিট নেই, পরবর্তী ক্লাসের এটা পুরো কমপ্লিট হবে। এই ষোড়শ মহাজনপদ ব্যাপারটা আসছে কিভাবে, কেনই বা এই মহাজনপদ ব্যাপার সৃষ্টি হচ্ছে কিভাবে? না, আমরা বৈদিক যুগে দেখেছিলাম, দেখো, ক্লেন ভিত্তিক একটা একটা গোষ্ঠী ভিত্তিক সমাজ গঠিত হতে শুরু করছে। একটা পরিবার ছিল, প্রাথমিকভাবে একটা পরিবার, পরিবারের পরে চলে আসছে একটা ক্লেন ভিত্তিক, আহ, যেটাকে বলা হয় আমাদের আজকের দিনের সাথে যদি আমরা রিলেটেড করি, যেটাকে বলা হয় সমাজ। সেটা বৈদিক যুগে আমরা জেনেছিলাম জন। এবারে তারপরে আমরা দেখেছি যে একটা পরগনা, যেরকম আজকে আমরা পরগনা বলি, সেটাকে আমরা অঞ্চল বলতে পারি আজকের দিনের এতে। বৈদিক যুগে দেখেছিলাম বিশ্ব কথাটা বলা হচ্ছে, এই জন, বিশ্ব। এবং আমরা আরো দেখেছিলাম যে পরিবারের প্রধানকে কুলপতি বলা হচ্ছে, কিন্তু একটা ছোট্ট আঙ্গিকে ছিল। আমরা রাষ্ট্র ব্যবস্থাতে যাইনি, আমরা মোটামুটি ভাবে ওই গ্রাম এবং অঞ্চল এবং জেলা এতদূর পর্যন্ত জেনেছিলাম আজকের দিনের নিরিখে, যেটাকে জন, বিশ্ব এবং গোপ এই ভাষাতে আমরা জেনেছিলাম। কিন্তু এখন আমরা দেখব যে সেই জন থেকে জনপদ এবং জনপদ থেকে মহাজনপদ, এই যে ডাইভার্সনটা বা এই যে বিবর্তনটা, সেটা কিভাবে আসছে? তা মানুষ ধীরে ধীরে যখন গোষ্ঠীভিত্তিক বসবাস করতে শুরু করলো, তারা ভারতবর্ষের মূল মূল জায়গাকে, যে আর্য জাতি, এই আর্য জাতি সপ্ত সিন্ধু অঞ্চলে এসে বসবাস শুরু করেছিল এবং ভারতবর্ষের প্রধান প্রধান ক্ষেত্রগুলোকে তারা দখল করে নিল। এইভাবে আহ আমরা ষোড়শ মানে 16টা মহাজনপদের কথা আজকে জানবো। এটা ম্যাক্সিমাম ঐতিহাসিক এই মতেই মেনে নিয়েছেন যে 16টাই মহাজনপদ ছিল, কিন্তু রামায়ণ বলছে 25টা মহাজনপদ, মহাভারত বলছে 27টা মহাজনপদ। এগুলো প্রশ্ন আসতে পারে যে রামায়ণে কয়টি মহাজনপদের কথা উল্লেখ আছে, মহাভারতে কয়টি মহাজনপদের কথা উল্লেখ আছে? রামায়ণ বলছে 25, মহাভারত বলছে 27, আবার পানিনি বলছেন 30। এই নানান কন্ট্রাডিকশন আছে, কিন্তু সর্বজন স্বীকৃত যেটা আমরা যেটা খালি চোখে দেখতে পেয়েছি, সেটি হচ্ছে 16টা মহাজনপদ। এই 16টা মহাজনপদের সম্পর্কেই আমরা আজকে জানবো। এবারে এই ষোড়শ মহাজনপদ কি ছিল না, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে কোনো কেন্দ্রীয় শক্তি ছিল না, 16টি বৃহৎ রাজ্য ছিল। তাহলে আমি যে কথাটা বলছিলাম, মহাজনপদকে আমরা কি অর্থে ব্যবহার করতে পারি? রাজ্য, একটা স্টেট। এই স্টেট ব্যবস্থাটাকে আমরা প্রাচীন যুগে দ্বিতীয় নগরায়নের সময় নাম দিচ্ছি ইতিহাসের ভাষায় ষোড়শ মহাজনপদ। তাহলে জন বলতে কি বোঝায়, আমরা প্রত্যেকটার পার্ট একটু দেখে নেব। জন বলতে বোঝায় উপজাতি বা গোষ্ঠী। খেয়াল করে দেখো, আমরা দুটো গোষ্ঠীর কথা পড়েছি, একটা আর্য একটা অনার্য, কিন্তু সমাজ ব্যবস্থায় টিকে গেছে কারা? না আর্যরা। অনার্যরা কিন্তু একেবারে ওই দলিত ট্রাইবাল জাতি গোষ্ঠীভুক্ত আজকের দিনের এতে আমরা বলতে পারি যে তারা প্রত্যন্ত এলাকাতে থাকছে, যাদেরকে আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ হিসেবেও দেখাতে পারি। কিন্তু তাদের কি সামাজিক একটা স্বীকৃতি আছে? আজও কিন্তু নেই। সাংবিধানিক ভাবে হয়তো আজ পেয়েছে, কিন্তু এখনো তারা প্রত্যন্ত এলাকাতে থাকেন।
এবার এই জন বা উপজাতি এরা কিন্তু আর্য গোষ্ঠীর মধ্যেই বেশিরভাগটা আসছে, এবং জনপদ এখান থেকে যখন আরো বাড়ছে, এর রাজনৈতিক এবং ভৌগোলিক অবস্থানটা বাড়ছে জনপদের ক্ষেত্রে। এটা তার সীমানা, যে সীমানাটা জনর ক্ষেত্রে সীমিত ছিল, সেটা ধীরে ধীরে স্প্রেড করতে শুরু করছে, বাড়ছে। মহাজনপদের ক্ষেত্রে, এটা একটা ওয়ার্ড হবে, মহাজনপদের ক্ষেত্রে আরো সেটা শক্তিশালী হচ্ছে এবং আরো বৃহৎ আকার ধারণ করছে। তাহলে মোটামুটি আমরা কি বুঝছি, জন থেকে মহাজনপদ, এই যে ডাইভার্সনটা, এর আকৃতি বাড়ছে, একটা স্টেটের প্রসার বাড়ছে। আমরা স্টেট থেকে দেশ যেতে পারি, হ্যাঁ, কয়েকটা রাজ্যকে মিশিয়ে আমরা আজকে দেশ সৃষ্টি করেছি। তাহলে সেই দেশের ভূমিকায় আমি দেখাতে পারি মহাজনপদকে। হ্যাঁ, এবার পাণিনির মতে উত্তর ভারতে এই সময় 30টি জনপদ, যে কথাটি আমি বলছিলাম। এবার মহাভারত বলছে 27, রামায়ণ বলছে 25। আমরা 16টা সম্পর্কে জানবো, পরের এতে যাই। তার প্রথম হচ্ছে কাশী। কাশী নামক রাজ্য একটা রয়েছে, এটা প্রথম দিকের সব থেকে শক্তিশালী রাজ্য ছিল এই কাশী। ষোড়শ মহাজনের পদের মধ্যে প্রথম দিকের একেবারে শক্তিশালী রাজ্য ছিল এই কাশী। এর রাজধানী কোথায় ছিল, এগুলো নোট ডাউন করবে, এবং এখান থেকেই প্রশ্নগুলা দেয় যে কাশী রাজ্যের রাজধানী কোথায়, না বারাণসী। কাশীর সাথে দেখো শ্লোকটা মিলে যাচ্ছে, কাশী টু বারাণসী। তাহলে কাশীর রাজধানী কোথায়, বারাণসী। এই বারাণসীটা কোন দুটি নদীর এতে রয়েছে, বরুণা ও অসি, এই দুটি শাখা নদীর নামে এর নামকরণটা হচ্ছে বারাণসী, বরুণা ও অসি। তাহলে আমাদের এখান থেকে যেটা প্রশ্ন দেবে, কাশী রাজ্যের বা কাশী ষোড়শ মহাজনপদের যে স্থান ছিল, যে রাজ্য ছিল, তার রাজধানী কোথায়, আমরা অ্যান্সার করতে পারবো বারাণসী। এবার জাতক, এই জাতক সম্পর্কে কি তোমরা জানো, জাতকটা কি, কেউ বলতে পারবে? হ্যাঁ, এবার এই জাতক সম্পর্কে আমরা জানি যে বুদ্ধের একটা তার জন্ম বৃত্তান্ত নিয়ে তার সমস্ত কিছু এই গ্রন্থতে রচিত হয়েছে। এখান থেকে কি জানা যাচ্ছে জাতক থেকে, কাশী ও কোশল আরেকটা রাজ্যের নাম আমরা পাবো, যেটা হচ্ছে কোশল। এই কাশী এবং কোশলের যুদ্ধের একটা পূর্বাভাস জাতকে দেওয়া আছে। এবং কি বলছে না, গৌতম বুদ্ধের সময় কাশীর পতন হয়, কোশল জয়লাভ করে। তাহলে গৌতম বুদ্ধের সমসাময়িক কালে কাশী রাজা হেরে যাচ্ছে, কোশল রাজ সেটা জয়লাভ করে নিচ্ছেন। যদিও আমরা নেক্সট ক্লাসে যখন যাব, কোশল রাজ প্রসেনজিৎ কিভাবে এটাকে জয় করছে সেটা আমরা দেখব। ধীরে ধীরে কোশল বিম্বিসারের কাছে চলে যাচ্ছে, কিভাবে বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে। বিম্বিসার একজন মানে অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত চতুর চালাক ব্যক্তি ছিলেন। কিরকম, তার ক্ষমতাকে বাড়ানোর তার একটাই উদ্দেশ্য, কখনো দেখা গেছে বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে, কখনো আবার দেখা গেছে যে সে যেন তেন প্রকারে নয়, তাকে রাজ্যটা জয়লাভ করতে হয়েছে। তাহলে এখান থেকে আমরা প্রশ্ন পেয়ে যাব, কাশীর রাজধানী কোথায়, না বারাণসী। নেক্সট স্লাইডে যাই। কোশল যে রাজ্যটার কথা আমরা জানছিলাম, এর বর্তমান অবস্থান কোথায়, না উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল। এই উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে এর বর্তমান অবস্থান, এবং এর রাজধানী হচ্ছে শ্রাবস্তি নামক একটি জায়গা। শ্রাবস্তিতে এর জায়গাটি রয়েছে রাজধানী। এবং এখানে কোন বংশ রাজত্ব করেছে, ইক্ষ্বাকু, সরি ইক্ষ্বাকু বংশের মহাকৌশল এখানে রাজত্ব করছেন। এই মহাকৌশলকে হারিয়ে কিভাবে প্রসেনজিৎ আসছে, কিভাবে বিম্বিসার আসছে, আমরা যখন হর্ষঙ্ক বংশ ঢুকবো তখন আমরা ডিটেলসে যাব। এবার কৌশলের সাথে তাহলে রাজধানী কাকে পাচ্ছি, শ্রাবস্তি। এই রাজধানীগুলো কিন্তু মনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন 16টার মধ্যে একটি পাওয়া যায় বিভিন্ন পরীক্ষাতে। তাহলে কোন বংশের কথা এখানে জানছি, ইক্ষ্বাকু বংশ। এবং এই যে কৌশলে যে ইক্ষ্বাকু বংশ রাজত্ব করত, এর প্রমাণ কে দিচ্ছে, না এর প্রমাণ দিচ্ছে মহাভারত নামক মহাকাব্য। এই মহাভারত থেকে আমরা জানছি ইক্ষ্বাকু বংশের মহাকৌশল এখানে রাজত্ব করত। তাহলে কাশীর রাজধানী আমরা কি জানলাম, কাশী হচ্ছে বারাণসী এবং কৌশল হচ্ছে শ্রাবস্তি। এগুই অঙ্গ, এই অঙ্গ নামক রাজ্যটি, কাশী কৌশল অঙ্গ মগধ, এগুলো খুব শ্লোকের মতো যায়। এবারে বর্তমান অবস্থান কোথায় রয়েছে, না বর্তমান অবস্থান আছে বিহারের ভাগলপুর ও মুঙ্গের জেলা। বিহারের ভাগলপুর ও মুঙ্গের জেলা এর অঙ্গের বর্তমান অবস্থান। এর রাজধানী কোথায়, না রাজধানী হচ্ছে চম্পানগরী।
তাহলে অঙ্গের রাজধানী কোথায়? চম্পানগরী। কোথায় এটাই? না গঙ্গা এবং চম্পা নদীর সঙ্গমস্থল। গঙ্গা আর চম্পা নদী, দুটো নদীর মাঝে মধ্যবর্তী স্থানেই এই চম্পানগরীটা গড়ে উঠেছে। দুটোর যে সঙ্গমস্থল, যেখানে মিলন ক্ষেত্র, যেখানে গঙ্গা এবং চম্পা দুটো নদী গিয়ে একসাথে মিশেছে, সেরকম একটি জায়গাতে এই চম্পানগরীটা গড়ে উঠেছে। কি বলছে? না বুদ্ধদেবের সময় 6টি প্রধান নগরী ছিল। 6টি প্রধান নগরী ছিল কি কি? না চম্পা, রাজগৃহ, শ্রাবস্তী, বারাণসী, সাকেত, কৌশাম্বী। এবং এই রাজগৃহের কথা আমরা জানি, এখনই আরো ডিটেলসে যাব রাজগৃহ সম্পর্কে। চম্পার কথা তো আমরা পেলাম, চম্পানগরী, এটা হচ্ছে গঙ্গা এবং চম্পা নদীর সঙ্গমস্থল। শ্রাবস্তী আমরা পেলাম এক্ষুনি, বারাণসী পেলাম, সাকেত এবং কৌশাম্বী এগুলো জানবো। মগধ রাজা বিম্বিসার অঙ্গরাজ্য জয়লাভ করেন। এই যে অঙ্গরাজ্য জয়লাভ করছে, এটাও কিন্তু বৈবাহিক সম্পর্কের মধ্যে। অঙ্গরাজ্যের কন্যা ছিলেন চেল্লনা, ক্ষেমা, এইরকম অনেক, তার 4টে স্ত্রী ছিল, আমরা আগামী ক্লাসে পড়বো। এগুলো কিন্তু সমস্ত রাজ্যটাই তিনি বৈবাহিক সম্পর্কের মধ্যে জয়লাভ করছেন। মগধ কি? এটা সব থেকে শক্তিশালী এবং মানে কি বলবো, পপুলারিটির দিক দিয়ে মগধের অবস্থানটা আজও কিন্তু, বা সেই সময়ে মগধের অবস্থানটা সর্বাগ্রে উল্লেখযোগ্য ছিল যতগুলো মহাজনপদ আছে। কেন এই মগধ উন্নত তার সম্পর্কে একটু বলি। মগধের ভৌগোলিক অবস্থানটা যদি দেখি, ধরো এটা মগধ, এটা মগধের জায়গা। এবারে মগধের চারি সাইড নদী, নদীর পরে রয়েছে জঙ্গল, জঙ্গলের পরে রয়েছে পাহাড়। এই পাহাড়, এখানে জঙ্গল রয়েছে, এখানে নদী রয়েছে, এখানে পাহাড় রয়েছে। আর মগধ কোথায় দেখো, পুরো সেফ জায়গাতে আছে। তাহলে এখান থেকে যদি বহিঃশত্রু ঢোকে, আগেকারের রাজ্য তো এরকমই হতো, যে যাকে জয়লাভ করতো সেটা তার হয়ে গেল। এবার এখান থেকে বহিঃশত্রু আক্রমণ করা কিন্তু খুব কঠিন কাজ, খুব দুষ্কর একটা। কেন? এখান থেকে পাহাড় অতিক্রম করবে, পাহাড় অতিক্রম করে জঙ্গল অতিক্রম করবে, জঙ্গল অতিক্রম করে নদী অতিক্রম করবে। আর মগধ কি চুরি পরে বসে থাকবে? নিশ্চয়ই না। তখন মগধের ক্ষেত্রে এটা কিন্তু প্রোটেকশনটা খুব ভালো হচ্ছে, এবং মগধ কিন্তু এর অ্যাডভান্টেজ নিচ্ছে। একটা জিনিস খেয়াল করে দেখো, এই নদীতে সে ব্যবসা বাণিজ্য করতে পারছে, তার বাণিজ্যিক পথটা, তার অর্থনীতি স্ট্রং হয়ে যাচ্ছে, ইকোনমিক্যালি একটা গ্রো দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। বনজঙ্গলের হাতি পাচ্ছে, বনজ সম্পদ পাচ্ছে, এই হাতিকে ভর করে সে তার ব্যবসা বাণিজ্য চালাতে পারছে, যুদ্ধক্ষেত্র চালাতে পারছে, এবং বনজ সম্পদকে সে তার নিজের কাজে ব্যবহার করতে পারছে এবং বিদেশে বিক্রি করতে পারছে। তাহলে স্বাভাবিকভাবে অর্থনীতি কার গ্রো করবে? মগধের। মানে মগধের সবকিছু নগদে ব্যবসা হচ্ছে, ব্যবসা বাণিজ্যটা একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে মগধ অনেকটা এগিয়ে যাচ্ছে বাকি রাজ্যের তুলনায়। আচ্ছা, এখানে পাহাড় আছে, পাহাড়ের বিভিন্ন কিছু বনজ সম্পদ, পাথর, অনেক কিছু গাছপালা, এগুলো সব কিন্তু পাচ্ছে মগধ। এবারে বহিঃশত্রুর ক্ষেত্রে যারা বাইরের থেকে যাবে, তারা কিন্তু এতগুলা অতিক্রম করে মগধে পৌঁছাতে পারবে না। এবং এই মগধ, যেটা আমরা বাহুবলী সিনেমাতে দেখেছি, মাহিষ্মতি যে রাজ্য দেখানো হয়েছে, সেখানে দেখো এই মাহিষ্মতি রাজ্য, তার যে অ্যাওয়ারনেসটা, তার যে গ্রোথটা, সেটা দেখো খেয়াল করে, যে তার সাম্রাজ্য কত বিস্তর ছিল, কত বিশালাকার একটা সাম্রাজ্য ছিল। সেখানে যে দুটো অস্ত্র ব্যবহার করা হয়েছে, এই মগধেই ব্যবহৃত হয়েছিল সেই প্রাচীন যুগে, রথ ঘরঘর আর রথ মুসল। আমরা যদি বলি রথ ঘরঘর আর রথ মুসল, রথ ঘরঘর, এই অস্ত্রটা দেখো, ওই যখন বল্লাল দেব, বাহুবলী সিনেমা নিশ্চয়ই দেখেছো প্রত্যেকে, বল্লাল দেব যখন ওই ঘোড়ার পিঠে করে চেপে যাচ্ছে, আর তার সামনে ওই তরোয়ালের মতো ফলা ঘুরে 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 যাচ্ছে, এবং সামনে মানুষগুলা কাটা হয়ে যাচ্ছে, যে অস্ত্রটার বা যে মানে কি বলবো, যন্ত্রটার নাম হচ্ছে রথ ঘরঘর। এবং রথ মুসল, এই পদ্ধতিটাও করা হয়েছিল, রথ মুসল। এই রথ মুসল পদ্ধতিটা কি, তোমরা দেখবে একটা গাছকে টেনে নিয়ে এসে একটা দড়ির মতো, এই যেরকম আমরা ওই হনুমানকে মারি, হ্যাঁ, বিভিন্ন পাখিকে মারি, আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বেশি ব্যবহার করে থাকেন, ওই আমাদের ঘরোয়া ভাষাতে যেটাকে বলা হয় বাটুল হিসেবে ব্যবহৃত করি। হ্যাঁ, এই পদ্ধতিটা কিন্তু মগধে বা মাহিষ্মতিতে প্রাচীন যুগে ব্যবহৃত হতো। তাহলে আমরা কি কি দুটো পেলাম? রথ ঘরঘর, রথ মুসল। এই ঘোড়ার আওয়াজের শব্দেও কিন্তু এত আওয়াজ হতো ঘোড়ার, এই রথের আওয়াজটা, যেটা মগধের যে আভিজাত্য, মগজের যে ক্ষমতা,
তার সেই শব্দ থেকেই একটা প্রমাণ পাওয়া যেত, বা তার শব্দ থেকেই একটা তার যে কতটা ক্ষমতা রয়েছে সেটা আমরা বুঝতে পারতাম। আচ্ছা, তাহলে মগধের সম্পর্কে এগোই। হ্যাঁ, এবারে এর বর্তমান অবস্থান কোথায়? না বিহারের গয়া বা পাটনা জেলা। এই পাটনা সেই সময় শোনা যাচ্ছে। আচ্ছা, এই পাটনা সে সময় একটা জিনিস খেয়াল করে দেখো, আজকে পাটনা হয়তো হারিয়ে গেছে। পাটনার ভারতের যা অন্যান্য রাজ্য রয়েছে সেই তুলনায় পাটনা হয়তো কিছুই নয়। হ্যাঁ, একেবারে অতীব ক্ষুদ্র একটি জায়গা এবং ইকোনমিক্যালি অনেকটা পিছিয়ে পড়েছে বিহার। কিন্তু এই পাটনা সেই সময় সবার শীর্ষে, এই যে এতগুলা অ্যাডভান্টেজ পেয়েছে। এবং মগধের একটা মানে বিশেষ বৈশিষ্ট্য কি, রাজারা সেই সময় কি করছে, তাদের ক্ষমতায়নের জন্য বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে বিভিন্ন রাজ্যকে জয়লাভ করছে। এবারে এই পাটনাতে সেই সময় এমন অর্থনৈতিক বিকাশ ছিল, দেখো, যে বলা হচ্ছে যে ভারতবর্ষের সিংহভাগ অর্থ এই পাটনা সেই সময় দেওয়ার ক্ষমতা রাখে, এরকম অবস্থা। যার রাজধানী হচ্ছে গিরিব্রজ, যেটি কোথায় না গঙ্গা, চম্পা এবং সোন নদী, গঙ্গা, চম্পা এবং সোন নদীর যে সঙ্গমস্থল, সেটা সেরকম একটা জায়গাতে গিরিব্রজ পাটনার রাজধানী বা বিহারের রাজধানী তখন পাওয়া যাচ্ছে মগধের। পরবর্তীকালে এর রাজধানীটা চেঞ্জ হয়েছে, আমরা যখন বৌদ্ধ সংগীতি গুলাও পড়বো, কারণ এটা এই জায়গাটা বৌদ্ধ ধর্মের জন্য বিখ্যাত। গৌতম বুদ্ধ সেখানে গিয়ে তার ধর্ম প্রচার, ধর্ম লাভ, বোধিসত্ত্ব লাভ সবকিছুই ওই পাটনা গয়াকে নিয়েই আমরা পড়বো ধীরে ধীরে ওগুলা। তাই পরবর্তী ক্ষেত্রে যখন রাজাদের চেঞ্জ হয়েছে, রাজাদের রাজত্ব চেঞ্জ হয়েছে, বিভিন্ন রাজা চেঞ্জ হয়েছেন, সেরকম ঠিক গিরিব্রজ থেকে তার রাজধানী চেঞ্জ হয়েছে রাজগৃহ, এবং পরবর্তী ক্ষেত্রে পাটলিপুত্র, এই দুটো নাম চেঞ্জ হয়েছে। তাহলে মগধের রাজধানী বারবার চেঞ্জ হচ্ছে। প্রথম রাজধানী প্রাথমিকভাবে ছিল গিরিব্রজ, পরে ছিল রাজগৃহ। কার আমলে কখন কি চেঞ্জ হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে গেলে এগুলা জানবো। রাজগৃহ, দেন আসছে পাটলিপুত্র। তাহলে মগধ সম্পর্কে বোঝা যাচ্ছে। নেক্সট যাই, ব্রিজি বা বজ্জি, এটি ছিল গণতান্ত্রিক রাজ্য, প্রজাতান্ত্রিক রাজ্য, গণতান্ত্রিক রাজ্য, ব্রিজি বা বজ্জি। এই ব্রিজি বা বজ্জি এর বর্তমান অবস্থান কোথায়? গঙ্গা নদীর উত্তর ভাগ থেকে নেপাল পর্বতমালা পর্যন্ত, নেপাল পর্বতমালা পর্যন্ত হচ্ছে গঙ্গা নদীর উত্তর ভাগ থেকে নেপাল, এই এই জায়গাটা হচ্ছে তার বর্তমান অবস্থান। এখানে কয়েকটা মতামত আমরা পেয়েছি, এখানে বলি। রিস ডেভিডস এবং কানিংহাম, কানিংহাম এটি কি বলছেন যে আটটি উপজাতি গোষ্ঠী যৌথভাবে এই প্রজাতান্ত্রিক রাজ্যের প্রতিষ্ঠা করেছিল। আটটি গোষ্ঠী, আটটি, যেরকম আমরা ওই দশরাজার যুদ্ধ যেরকম পেয়েছিলাম, আর্যদের 10টা গোষ্ঠী রাজা সুদাসের সাথে যুদ্ধ করেছিল, আর্য গোষ্ঠীগুলা। তো সেরকম 8টা গোষ্ঠী, তার মধ্যে আমি কয়েকটা লিখেছি। মেন শাক্য, লিচ্ছবি, জ্ঞাত্রিক, বিদেহ এবং ব্রিজি, এই কয়েকটা গোষ্ঠী আমরা লিখেছি, এগুলো পাওয়া গেছে। শাক্য, লিচ্ছবি, জ্ঞাত্রিক, বিদেহ ও ব্রিজি। তাহলে এই 8টি উপজাতি হচ্ছে ব্রিজি বা বজ্জির এই যে রাজ্যটা, এটাকে তারা স্থাপন করছে বা প্রতিষ্ঠা করছে। ব্রিজির অন্তর্গত শাক্য বংশে ভগবান বুদ্ধদেব এবং জ্ঞাত্রিক কুলে মহাবীর জন্মগ্রহণ করেন। দেখো, আমি এক্ষুনি বলছিলাম যে এই জায়গাগুলো পুরোপুরি কিন্তু ওই বুদ্ধদেবের সাথে সম্পর্কযুক্ত, যেটি শাক্য বংশের ছিলেন ভগবান বুদ্ধদেব, এবং জ্ঞাতিক কুলে মহাবীর জন্মগ্রহণ করেছিলেন। যার রাজধানী কি ছিল? তাহলে এখানকার ব্রিজির রাজধানী আমরা কি পাবো? বয়ের সাথে দেখো বো আছে, মনে রাখার কৌশল, বয়ের সাথে বো, এই জায়গাটা হচ্ছে রাজধানী হচ্ছে বৈশালী নামক একটা জায়গা। এবং যার বর্তমান অবস্থান দেখা যাচ্ছে বর্তমান মুজফ্ফরপুর জেলা, বর্তমানে মুজফ্ফরপুর জেলাতে এর বর্তমান অবস্থান, এর রাজধানী রয়েছে। এবারে আমরা ব্রিজির পরে আমরা যদি যাই মল্ল বা মালব, মল্ল বা মালব, এই মল্ল বা মালবের বর্তমান অবস্থান কোথায়? উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলা। এই উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলা কিন্তু আজও বিখ্যাত। খেয়াল করে দেখো, এই উত্তরপ্রদেশের গোরক্ষপুরে আমরা জানি যে বিশ্বের ভারতের সব থেকে দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম এখনো রয়েছে। এবং এই উত্তরপ্রদেশের গোরক্ষপুর, তোমরা জানো, অসহযোগ আন্দোলন ভারতবর্ষের ইন্ডিয়ান হিস্ট্রিতে 1920-তে যখন
নন কোঅপারেশন মুভমেন্ট হচ্ছে গান্ধীজির নেতৃত্বে, তখন এই উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় একটা দুর্ঘটনা ঘটে গেছিল। কি ঘটনা বলতো? 1922 তে চৌরি চৌরা ঘটনা, যেখানে প্রত্যেকটা ওই পুলিশ কর্মীদেরকে পুড়িয়ে মারা হয়েছিল 1922-এ। গান্ধীজি সত্যাগ্রহের ডাক দিয়েছিলেন, অথচ 1922-এ দেখা যাচ্ছে 2 বছর আন্দোলনটা চলতে না চলতেই ওই সেখানকার গোরক্ষপুর জেলার চৌরি চৌরা থানায় পুলিশ থানায় আগুন জ্বালিয়ে দিয়েছিল উত্তেজিত জনতা, এবং 22 জন পুলিশ কর্মী 1922-এর সাথে 22 জন পুলিশ কর্মী পুড়ে সেখানে মারা গেছিল। এবং গান্ধীজি কি করেছিলেন? আন্দোলনকে উইথড্র করে নিয়েছিলেন, আমরা জানি অসহযোগ আন্দোলন। আচ্ছা, রাজ্যটি দুটি অংশে বিভক্ত ছিল, তার রাজধানী কি? তাহলে দুটো রাজধানী আমরা পাবো, একটা হচ্ছে কুশীনগর আর একটা হচ্ছে পাবা। এই কুশীনগর আর পাবা এই দুটোর একটা বিশাল হিস্টোরিক্যাল এভিডেন্স রয়েছে। কুশীনগরে আমরা বুদ্ধের সাথে এটা সম্পর্কযুক্ত কুশীনগর, আর পাবা হচ্ছে, এটাকে আমরা পাবাপুরী হিসেবেও জানি, পাবাপুরী, এটা মহাবীরের সাথে সম্পর্কযুক্ত। কি বলছি? কুশীনগরে আমাদের গৌতম বুদ্ধ দেহত্যাগ করছেন, এবং পাবাপুরীতে মহাবীরের সমাধি অবস্থিত, সমাধিস্থ করা হয়েছে পাবাপুরীতে মহাবীরকে। খেয়াল করে দেখো, ওই পাবাপুরী আজকে যদি তোমরা যাও দেখবে যে আজ থেকে তো কত বছর আগের, আমরা 5,000 বছর আগের ইতিহাস আলোচনা করছি, কিন্তু এই 5,000 বছরে ওই মহাবীরকে যেখানে পাবাপুরীতে সমাধিস্থ করা আছে, ওই জৈন ধর্মের মানুষ মনে করতো যে এই সমাধি ক্ষেত্রের মাটি খুব পবিত্র। তাহলে এখান থেকে মাটি তারা ধীরে ধীরে নিতে শুরু করলো। যেমন আমরা আমাদের হিন্দু ধর্ম মতে কি আছে? গঙ্গার জল পবিত্র, নিয়ে এসে আমরা প্রত্যেক শুভ কাজের আগে জল ছিটাতে থাকি, ব্রাহ্মণ থেকে সবাই, আমরা হিন্দু ধর্মের যারা আছে। এখান থেকে মাটি যখন নেওয়া হচ্ছে, এই মুহূর্তে তোমরা যদি পাবাপুরী যাও দেখবে একটা বিশালাকার জায়গা জুড়ে একটা সরোবর তৈরি হয়ে গেছে। এত মাটি মানুষ সেখান থেকে একটু একটু করে আজ এত বছর নিয়েছে, বিরাট সরোবর, সেখানে জল রয়েছে, এখন বিদেশি হাঁস পাখি রয়েছে, খুব ভালো লাগবে একটা মনোরম পরিবেশে পাবাপুরী। আমি যে কথাটা বলছিলাম, বুদ্ধদেব কুশীনগরে দেহত্যাগ করেন, তাহলে এই দুটো হিস্টোরিক্যাল এভিডেন্স আমরা পেলাম, কুশীনগরে বুদ্ধদেব এবং পাবাপুরীতে হচ্ছে মহাবীর। আচ্ছা, চেদি, এই চেদি নামক যে রাজ্যটা, তার বর্তমান অবস্থান হচ্ছে যমুনা নদীর তীরে, যমুনা নদীর কাছে বুন্দেলখণ্ড, এটাও উত্তরপ্রদেশের কাছাকাছি আসছে, যমুনা নদীর তীরে, যমুনা নদীর কাছে। আমরা যদি আগ্রাও দেখি যমুনা নদী, হ্যাঁ, তাজমহল রয়েছে তার প্রান্তেই, সেই যমুনা নদীর কাছে হচ্ছে চেদির অবস্থান, যেটার বর্তমান নাম বা বর্তমান অবস্থান হচ্ছে বুন্দেলখণ্ড। যার রাজধানী কি ছিল? রাজধানী হচ্ছে সুকতিমতি, সুক্তিমতি বা সুকতিমতি, আমরা সুক্তিমতি হিসেবেই জানবো। চেদির রাজধানী কি না? সুক্তিমতি। বর্তমান হচ্ছে কি? উত্তরপ্রদেশের বান্দা, ইউপিতে অবস্থিত উত্তরপ্রদেশের বান্দা নামক জায়গাটাতে চেদির বর্তমান অবস্থান রয়েছে, বা চেদির বর্তমান রাজধানী রয়েছে। আচ্ছা, বংশ নয়, এটা বৎস হবে, বৎস। তাহলে আমরা কি কি পড়লাম? কাশী, কৌশল, অঙ্গ, মগধ, চেদি, বৎস। কাশী, কৌশল, রিপিট করো, কাশী, কৌশল, অঙ্গ, মগধ, চেদি, বৎস। এবার এই বৎসতে তার বর্তমান অবস্থান কোথায়? উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে গঙ্গার দক্ষিণ তীর, গঙ্গার দক্ষিণ তীরে এর মানে বর্তমান অবস্থান রয়েছে। রাজধানী কোথায়? না, রাজধানী হচ্ছে কৌশাম্বী নগরী, কৌশাম্বী নগরী, বর্তমানে কোসাম, যে জায়গাটা তুলা চাষের জন্য বিখ্যাত। তুলা চাষটা, কার্পাসটা আমরা প্রচুর পরিমাণে এখানে পেয়েছি। যে কার্পাস চাষের কথা বা আবির্ভাব আমরা মহেঞ্জোদারোতে পেয়েছিলাম, মেহেরগড়েও পেয়েছিলাম এই তুলা চাষের ব্যাপার। এবং বৎসরাজ উদয়ন ছিলেন এখানকার প্রধান ব্যক্তিত্ব। এখানকার রাজা উদয়ন বলে একজন রাজা ছিলেন এর প্রধান ব্যক্তিত্ব। এখানে কয়েকটা গ্রন্থের নাম লেখা আছে। এটা হবে স্বপ্ন বাসবদত্তা, যেটা মহাকবি ভাসের লেখা, এবং রত্নাবলী আর প্রিয়দর্শিকা, শ্রীহর্ষ বা হর্ষবর্ধন, রত্নাবলী আর প্রিয়দর্শিকা, এই দুটি গ্রন্থ এখান থেকে দেয়, এই জায়গা সম্পর্কে রিলেটেড, তাই লেখা আছে। স্বপ্ন বাসবদত্তা মহাকবি ভাসের লেখা, আর রত্নাবলী ও প্রিয়দর্শিকা এই দুটি গ্রন্থ শ্রীহর্ষ বা
হর্ষবর্ধনের লেখা হচ্ছে এই দুটি গ্রন্থ। তাহলে বৎসর রাজধানী আমরা কোথায় পেলাম? কৌশাম্বী নগরী, যেটার বর্তমান নাম হচ্ছে কোসাম। আচ্ছা, কুরু, বৎসর পরে আমরা কাকে পাচ্ছি? কুরুকে। কুরুর বর্তমান অবস্থান কোথায়? দিল্লি ও তার সম্মিলিত অঞ্চল, দিল্লির লাগোয়া অঞ্চলটা কুরু, যেখানে আমরা যদি ধরো ইবাদত খানা পাবো, কুতুব মিনারের কিছুটা অংশ পাবো, ইন্ডিয়া গেট পাবো। দিল্লি আমরা অনেকেই জানি বিখ্যাত একটা জায়গা। এর সম্মিলিত অঞ্চলটা হচ্ছে, যার নাম প্রাচীন যুগে ছিল 5000 বছর আগে, কুরু, এবং যার রাজধানী হচ্ছে ইন্দ্রপ্রস্থ। এটা পরীক্ষাতে খুব দেয়, কুরুর রাজধানী কোথায় ছিল না ইন্দ্রপ্রস্থ নামক একটা জায়গা। হস্তিনাপুর, এই হস্তিনাপুর একটা বিখ্যাত জায়গা। এই হস্তিনাপুর ছিল এই রাজ্যের প্রধান নগর। হাতি প্রচুর পরিমাণে পাওয়া যেত বলে এই জায়গাটার নাম ছিল হস্তিনাপুর। তোমরা খেয়াল করে দেখো, আজ থেকে এত বছর আগে কুতুব মিনার তৈরি হচ্ছে, তখন তো আর ক্রেন ছিল না। হ্যাঁ, এবার ক্রেন ব্যতীত কিভাবে এত বড় মিনার তৈরি হচ্ছে, যেটা এখনো পৃথিবীর সর্বোচ্চ সৃষ্টি হতে পারে, এটা মানে অসম্ভব সৃষ্টি হতে পারে, কি করে হচ্ছে? সেই সময় ক্রেন তো ছিল না, মানুষ কি করে এত বড় স্তম্ভ তৈরি করছে? এখন একটা ইট ভাটার চিমনি করতে গেলেও ক্রেন লাগে, এটা নতুন আধুনিক পদ্ধতি লাগে, কিন্তু সে সময় কিছুই ছিল না, কিন্তু কি করে হয়েছে? খেয়াল করে দেখো, এটা যদি মিনার হয়, আমি যদি এইটাকে মিনার ধরি, এটা ধরো মিনারটা, এখানে আরো স্থাপত্য ভাস্কর্য তো মানে তুলনা হয় না, এত সুন্দর স্থাপত্য ভাস্কর্য, যারা দিল্লি গেছো বুঝতে পারছো। এবারে এই মিনারের চারি সাইড ধীরে ধীরে মাটি ভরাট করতে 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 এই জায়গায় এসছে। কোনো ক্রেন ছিল না, জাস্ট পদ্ধতি দেখো, মাটি ভরাট করতে করতে একটু উঠছে, আবার মাটি, যেরকম আমরা কুয়ো খুললে মাটির নিচের দিকে যাই, সেই একই উল্টো পদ্ধতি এখানে প্রয়োগ করা হয়েছে। এবারে এই যে এত মাটি, এগুলাকে সরাবে কে? তাহলে তো মিনারটা বেরোবে, নাহলে তো মিনার ঢাকা পড়ে যাচ্ছে। এবার এই মাটি সরিয়েছিল এখানকার হাতি, হস্তিনাপুরে। এবার এই মাটি সরিয়ে ওখানে রাখা আছে একটা পাহাড়ের এতে, তোমরা দেখবে যে কি পরিমাণ মাটি ছিল সেই জায়গায়, দিল্লি গেলে দেখতে পাবে। যাই হোক, এবারে পালি গ্রন্থ অনুসারে যুধিষ্ঠিরের বংশধররা এখানে রাজত্ব করতেন। কি বলছে? যে পালি গ্রন্থ অনুসারে যুধিষ্ঠিরের পালি গ্রন্থ অনুসারে যুধিষ্ঠিরের বংশধররা এখানে রাজত্ব করতেন। আচ্ছা, ব্রাহ্মণ্য সংস্কৃতির অন্যতম কেন্দ্র ছিল। তাহলে এখানে ব্রাহ্মণ্য সংস্কৃতি আমাদের ধীরে ধীরে চলে আসছে। দেখো ওই সময় কিন্তু তাহলে শ্রেণী বৈষম্য যে ধীরে ধীরে ভাগ হচ্ছে, যেটা আমাদের কাছে পরিষ্কার। আচ্ছা, খ্রিস্টপূর্ব বানানগুলো একটু দেখবে, ষষ্ঠ শতকে এর পতন ঘটে। ষষ্ঠ শতকে এই কুরু নামক জায়গাটার পতন ঘটে যাচ্ছে। পাঞ্চাল, পাঞ্চালের বর্তমান অবস্থান কোথায় না রোহিলাখণ্ড ও গঙ্গা যমুনার দোয়াব অঞ্চল। এটা একটা সমভূমি অঞ্চল, তোমরা জানো ভূগোলের ছাত্রছাত্রী যারা আছো তারা পড়েছো, রোহিলাখণ্ড এবং গঙ্গা যমুনার দোয়াব অঞ্চল, এই মধ্যবর্তী স্থানটাকে বলা হচ্ছে দোয়াব অঞ্চল। আচ্ছা, এখানে কি বলছে? জাতক, মহাভারত ও দিব্যবদান থেকে জানা যায় রাজ্যটিকে উত্তর পাঞ্চাল ও দক্ষিণ পাঞ্চাল দুটি অংশে বিভক্ত করা হয়েছিল। দুটো রাজধানী ছিল, উত্তর দিকে একটা রাজধানী, দক্ষিণ দিকে একটা রাজধানী। কার? না পাঞ্চালের। তার রাজধানীগুলো কি? উত্তর পাঞ্চালের হচ্ছে অহিচ্ছত্র, কি বললাম? অহিচ্ছত্র, ও হয়ে হসেই চয়ে ছ তয়ে রফলা। দক্ষিণ পাঞ্চালের হচ্ছে কাম্পিল্য, কয় আকার ময় পয় হস্যই লয়ে জফলা। এই দুটো কিন্তু নোট ডাউন করবে, এখান থেকে প্রশ্ন দেবে। ঠিক আছে, পাঞ্চালের রাজধানী, তাহলে দুটো ডিভাইডেশন পাচ্ছি, একটা উত্তর পাঞ্চাল, একটা দক্ষিণ পাঞ্চাল। উত্তর পাঞ্চাল হচ্ছে অহিচ্ছত্র, দক্ষিণ পাঞ্চাল হচ্ছে কাম্পিল্য। আচ্ছা, এবার বৌদ্ধ সাহিত্যের সাথে রিলেটেড করছে এটাকে। বৌদ্ধ সাহিত্য থেকে জানা যায় বহুবার উত্তর পাঞ্চাল এর অধিকার নিয়ে কুরু ও পাঞ্চালের মধ্যে যুদ্ধ বাঁধে। কুরু ও পাঞ্চালের মধ্যে যুদ্ধ বাঁধছে, যে দিল্লি যে জায়গাটা আমরা পড়লাম, এবং এটা রোহিলাখণ্ড, এই সাইডটা, হ্যাঁ, মানে ইউপির সাইডটা আর ওটা দিল্লির সাইডটা, এই দুটো রাজ্যের মধ্যে তৎকালীন সময়েও যুদ্ধ বাঁধত। আচ্ছা, নেক্সট আসছে মৎস্য। এর বর্তমান অবস্থান হচ্ছে রাজপুতানার জয়পুর এবং ভরতপুর ও আলোয়া। এগুলো আমরা নর্মাল সেইখানকার এভিডেন্স হিসেবে দেখাতে পারি, কিন্তু রাজপুতানার বা রাজপুতনার জয়পুর হচ্ছে এর বর্তমান অবস্থান। এর প্রতিষ্ঠাতা হচ্ছে এই মৎস্য নামক রাজ্যটার মহাভারতের খ্যাতিমান বিরাট রাজা। এই বিরাট রাজা এর প্রতিষ্ঠাতা ছিলেন, এবং রাজধানী হচ্ছে বিরাট আকার নামানুসারে বিরাট নগর। হ্যাঁ, বিরাট রাজার নামানুসারে হবে, বিরাট রাজার নামানুসারে
বিরাটনগর, যেটাকে বৈরাট হিসেবেও আমরা কিন্তু জানি। বৈরাট বর্তমান অবস্থান, বৈরাট, বই ঐকার রয়ে আকার টো, বৈরাট এর রাজধানী। আচ্ছা, মৎস্যর পরে আমরা যদি যাই সুরসেন, এই সুরসেন একটা ওয়ার্ড হবে। সুরসেন এর বর্তমান অবস্থান কোথায়? না পাঞ্চালের পাশে যমুনা নদীর তীরে। যমুনা নদীর তীরে, আবার সেই যমুনা নদীর কথা আসছে, কিন্তু এটা পাঞ্চালকে পাশে রেখেই এর অবস্থানটা সুরসেনের, যার রাজধানী হচ্ছে মথুরা। আজকে হিন্দু ধর্মের জন্য একেবারে বিশাল একটা জায়গা হচ্ছে মথুরা বৃন্দাবন। এই মথুরা হচ্ছে সুরসেন। সুর গান, হরে কৃষ্ণ গান, সুর, তার সাথে জড়িত কোথায়? মথুরা, হরে কৃষ্ণ, এটা মাথায় রাখতে হবে, সুবিধা হবে। সুর, সুরের সাথে সুর কোথায় হয়? না হরে কৃষ্ণ গান, মথুরা বৃন্দাবনে, এটা মনে থাকবে। সুরসেনের রাজধানী হচ্ছে মথুরা। মহাভারত ও পুরাণ অনুসারে যদু বা যাদব বংশীয় রাজারা এখানে রাজত্ব করত। ঠিক আছে, সুরসেনের পরে আমরা যদি যাই, সুরসেনের পরে এখানে নেই, আমি কি ক্লাসটা কন্টিনিউ করে আজকে শেষ করে দেবো ষোড়শ মহাজনপদ? তোমরা যদি বলো এখানে স্লাইডটা রেডি নেই, নেক্সট ক্লাসে আমরা স্লাইডটা দিয়ে দেওয়া হবে, এখানে শেষ করে দিলে আমি পরের দিন হরশঙ্খ বংশে যেতে পারবো। বলে দিই তথ্যটা। ক্লাসটাকে কন্টিনিউ করে দেবো নাকি পরের দিন হবে? বাকি 4টে রয়েছে, কেউ একটু রেসপন্স করো। আমাদের বাকি রয়েছে কি দেখো, অসমক, অবন্তী, গান্ধার আর কম্বোজ, এই 4টে আমাদের বাকি রয়েছে। অসমক, এই অসমকের বর্তমান অবস্থান কোথায়? না দক্ষিণ ভারতের গোদাবরী নদী। অসমকের রাজধানী হচ্ছে দক্ষিণ ভারতের গোদাবরী নদী, এর বর্তমান অবস্থান। এর রাজধানী হচ্ছে পোটালি বা পৈঠান বা প্রদান, আমরা বলতে পারি পোটালি বা পৈঠান, এর হচ্ছে রাজধানী। কি বলে বা বাইপুরাণের অসমকের রাজাদের ইক্ষ্বাকু বংশীয় বলা হয়েছে, এবং এই অসমকটাই কেবলমাত্র দক্ষিণ ভারতে অবস্থিত। তাহলে দক্ষিণ ভারতের একমাত্র ষোড়শ মহাজনপদ বা একমাত্র রাজ্য, সেটা হচ্ছে অসমক। এখান থেকে প্রশ্ন দেয় দক্ষিণ ভারতে অবস্থিত কোনটি? অসমক। নেক্সট আসছে অবন্তী। অবন্তী সম্পর্কে কি জানবো? না বর্তমান অবস্থান হচ্ছে মালব ও মধ্যপ্রদেশের কিছুটা অংশ, এবং এর নদীটা কোনটা? বেত্রবতী নদী এই রাজ্যকে উত্তর ও দক্ষিণ দুভাগে ভাগ করেছে, বেত্রবতী। আর কি না রাজধানী হচ্ছে, এটাও দুটো ভাগে বিভক্ত, উত্তর এবং দক্ষিণ। তাহলে অবন্তীর দুটো রাজধানী হচ্ছে উত্তর এবং দক্ষিণ। উত্তরে হচ্ছে উজ্জয়িনী, দক্ষিণে হচ্ছে মাহিষ্মতি। তাহলে এই মাহিষ্মতির কথাই আমরা কিন্তু বাহুবলীতে পেয়েছি, যার বর্তমান নাম মাহেশ্বর। গান্ধারে যাই, গান্ধারের বর্তমান অবস্থান হচ্ছে তক্ষশিলা, যেটা রাওয়ালপিন্ডিতে বর্তমানে অবস্থিত। এই তক্ষশিলা একটা বিখ্যাত জায়গা, একটা বিখ্যাত শিক্ষা কেন্দ্র। দেখো সেই সময়ের এত শিক্ষা কেন্দ্র এত উন্নত ছিল যে গোটা বিদেশের ছেলে মেয়ে এখানে পড়তে আসতো। কিন্তু আজকে আমরা একটা মানে সামান্য ন্যূনতম ডিগ্রি করতে আমরা আমাদের দেশ ছাড়ছি। হ্যাঁ, যে একটা সময় ছিল যেখানে ভারতবর্ষে চিকিৎসা শাস্ত্র আমরা ধীরে ধীরে পড়বো, সেগুলা যে কত উন্নত ছিল কল্পনা করতে পারবে না, কিন্তু আজকে আমরা সব হারিয়েছি। এবার সেখান থেকে এখন আমরা আবার ওই হোমোসেপিয়েন্স হোমো ইরেক্টাস ধীরে ধীরে যেরকম দাঁড়িয়েছিল, ঠিক একইভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, খেয়াল করে দেখো। আচ্ছা, নেক্সট আসছি গান্ধার। গান্ধারের রাজধানীও হচ্ছে কিন্তু তক্ষশিলা, যার বর্তমান অবস্থান তক্ষশিলা এবং রাজধানীও হচ্ছে তক্ষশিলা। এই তক্ষশিলা মহাভারতের সাথে একটা রিলেটেড আছে, তোমরা জানো যে ধৃতরাষ্ট্রের পত্নী গান্ধারী এই রাজ্যের রাজকন্যা ছিলেন। নেক্সট আসি কম্বোজ। কম্বোজ রাজ বর্তমান অবস্থান হচ্ছে উত্তর পশ্চিম ভারতে গান্ধার রাজ্যের কাছে, উত্তর পশ্চিম ভারত, এটা কম্বোজ। এর রাজধানী হচ্ছে রাজপুর। আর্য সংস্কৃতি গঙ্গা যমুনা অঞ্চলে বিস্তৃত হলে কম্বোজের গুরুত্ব কমে যায়। কি বলছে না এর রাজধানী হচ্ছে রাজপুর, এর বর্তমান অবস্থান উত্তর পশ্চিম ভারতে গান্ধার রাজ্যের কাছে। আচ্ছা, আর কি না আসাম, বঙ্গদেশ, উড়িষ্যা, গুজরাট, সিন্ধু এবং সুদূর দক্ষিণ অঞ্চলে কোনো আর্য মহাজনপদ ছিল না। তাহলে আর্য মহাজনপদ কোথায় ছিল না? আসাম,
বঙ্গদেশ, ওড়িশা, গুজরাট, সিন্ধু এই সমস্ত এলাকাগুলোতে কোনো মহাজনপদের অবস্থান পাওয়া যায়নি। আর যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে দক্ষিণ ভারতের একটি মাত্র মহাজনপদ ছিল যার নাম হচ্ছে অসমক, ও দন্তেশ্বয় মক। এটা কিন্তু পরীক্ষাতে খুব দেয়। আচ্ছা, সমগ্র পাঞ্জাবে দুটি ছিল, পুরো পাঞ্জাব জুড়ে দুটি ছিল। কি কি আমরা আলোচনা করেছি, একটা হচ্ছে গান্ধার আর একটা হচ্ছে কুরু। সেই সময় পাঞ্জাবের অবস্থানের মধ্যে এটা ছিল। মহাজনপদগুলির মধ্যে ব্রিজি ও মল্ল এই দুটি ছিল গণরাজ্য। এই কয়েকটা কথা এগুলো মনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন পাবেই। দুটি প্রজাতান্ত্রিক রাজ্যের নাম বা দুটি গণরাজ্যের নাম কি হবে না, ব্রিজি বা মল্ল। তাহলে আমরা ষোড়শ মহাজনের পদের ক্লাস এখানেই আমরা শেষ করছি।